আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় অবস্থান করছো। আমি রুমানা খান, সহকারী শিক্ষক, বালিকা শাখা, প্রভাতী, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমার বিষয়ের নাম হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং। আমি অধ্যায় 10-এর কিছু অংশ বিশেষ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আজকের এই ক্লাস থেকে কিছুটা হলেও তোমরা উপকৃত হবে। এসো তাহলে আমরা বোর্ডে চলে যাই। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, ধরো আমার কাছে 50,000 টাকা আছে। এটা আমি আমার বাসায় রাখবো কি রাখবো না, এটা আমার একটা টেনশন। যদি আমার টাকাটা চুরি হয়ে যায়, বড় জোর আমি বাসায় 5,000 10,000 টাকা রাখতে পারি, কিন্তু 50,000 1 লাখ 5 লাখ টাকা তো আমি আমার বাসায় রাখবো না। আবার এই টাকাটা কোনো ব্যক্তিকে দিব, ব্যক্তি আমার কাছ থেকে আমার টাকাটা আবার ফেরত নাও দিতে পারে, এটাও আমরা একটা চিন্তার ব্যাপার। তাহলে টাকাটা আমি কোথায় রাখবো বলো দেখি তোমরা, টাকাটা আমি কোথায় রাখতে পারি? নবম অধ্যায়ে আমি পড়িয়েছিলাম ব্যাংক সম্পর্কিত। তাহলে আমরা টাকাটা একটা আর্থিক প্রতিষ্ঠানে রাখতে পারি, আর ওই আর্থিক প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্যাংক। দেখতে পাচ্ছ তোমরা, এই আর্থিক প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্যাংক। এই ব্যাংকে আমি যদি আমার টাকাটা রাখি, আমি কেন, তুমি, তোমার বাবা, তোমার মা, সবাই এই আর্থিক প্রতিষ্ঠানে রাখতে পারো, যার নাম ব্যাংক। এখানে আমাদের টাকাটা নিরাপদে থাকবে, আবার আমরা চাওয়া মাত্রই টাকাটা যে কোনো সময় তুলে নিতে পারবো। এখন যাই হোক, আমি তো ব্যাংকে টাকাটা রাখলাম, তাহলে ব্যাংক আমার একটা নাম দিবে। আমার ব্যাংকে দুটো নাম থাকবে। প্রথম নামটা আমি তোমাদের সাথে প্রথমে একটু আলোচনা করি। ব্যাংক আমার যে নামটা প্রথমে দিবে, আমানতকারী। তাহলে আমি ব্যাংকের কাছে কি, একজন আমানতকারী। তার মানে যেই টাকা যেই হোক না কেন, তুমি হও, আমি হই, যেই হোক, যখনই আমার টাকা ব্যাংকের কাছে আমি গচ্ছিত রাখবো, তখনই আমি ব্যাংকের কাছে একজন আমানতকারী নামে পরিচিত হয়ে যাব। তাহলে আসো, আমি যে আমানতকারী, তাহলে আমি ব্যাংকে কি দিচ্ছি? আমি তাহলে আমার নাম আমানতকারী। আমি ব্যাংকে আমার টাকা, আমার সঞ্চয় বা আমার আমানত, এই টাকাটাই ঘুরে ফিরে একই নাম। এইটা আমি ব্যাংকে জমা রাখছি। রাখার পরে ব্যাংক আমার তার বিনিময়ে কি দেয় জানো? ব্যাংক তো আমার টাকাটা রাখছে, রাখার পরে ব্যাংক আবার আমার টাকা দিয়ে ব্যবসা করছে, বিভিন্ন খাতে বিনিয়োগ করছে, অনেকে ঋণ দিচ্ছে। মানে আমার টাকা নিয়েই বা আমার মতো অনেকের টাকা একসাথে করে নিয়ে ব্যবসাটা করছে। তাহলে আমার টাকা তার কাছে আমানত হিসাবে আমি রেখে দিয়েছি। এখন তার বিনিময়ে সে আমাকে সুদ দিবে। তাহলে আমি কেন ওই ব্যাংকে রাখবো? কারণ বাংলাদেশে তো অনেক ব্যাংক আছে, আমি যে কোনো ব্যাংকে রাখতে পারি, বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো শাখায়, যে কোনো ব্যাংকে রাখতে পারি। এখন আমি আমার পছন্দ মতো একটা ব্যাংক নির্বাচন করে সেই ব্যাংকে আমি আমার টাকাটা আমানত হিসাবে রেখে দিব। আবার যখন আমার প্রয়োজন হয় সেই টাকাটা আমি তুলে নিতে পারবো। ঠিক আছে? তাহলে ব্যাংক আমাকে কি দিচ্ছে? সুদ দিবে, যাতে আমি আগ্রহী হই সঞ্চয়টা করার জন্য। এখন দেখো, আমি যে আমানত হিসাবে টাকাটা রাখবো, কি কেন, এই জন্য আমার 3টা নাম আছে, হিসাব আছে। এই 3টা হিসাব থেকে যে কোনো একটা হিসাব আমি নির্বাচন করে আমি যে কোনো একটা হিসাবে আমি আমার টাকাটা রাখতে পারবো। এখন দেখো 3টা হিসাবের নাম: চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, স্থায়ী হিসাব। চলতি হিসাব, চলতি হিসাব মানে আমি যে কোনো মুহূর্তে টাকা জমা দিয়ে 1 ঘন্টা পরে হোক, আধা ঘন্টা পরে হোক, টাকাটা আমি তুলে নিয়ে আসতে পারবো। কিন্তু এতটুকুই যে আমার টাকাটা নিরাপদে আছে। কিন্তু এই হিসাবে কোনো সুদ নেই, কারণ ব্যাংক নিশ্চিত না যে আমি কখন টাকাটা তুলে নিব। তাই আমার টাকাটা সে সবসময় ব্যাংকে রেখেই দিচ্ছে, আমার টাকাটা সে বিনিয়োগ করছে না, তাই ব্যাংক আমাকে এই টাকার জন্য সুদ দেয় না। তারপর আসে সঞ্চয়ী হিসাব। সঞ্চয়ী হিসাবটা হচ্ছে যে ব্যাংক বিভিন্ন মেয়াদ, বলতে 3 মাস, 6 মাস, 1 বছর মেয়াদে, মানে স্বল্প মেয়াদে আমি টাকাটা রেখে দিব। আমার বিশেষ প্রয়োজন ছাড়া আমি কিন্তু টাকাটা তুলবো না, মেয়াদ উত্তীর্ণ না হওয়ার আগ পর্যন্ত। তাই ব্যাংক আমাকে এক্ষেত্রে কিছু সুদ দিবে, যেহেতু আমি টাকাটা ব্যাংকে রেখে দিচ্ছি আর আমার টাকাটা নিয়ে ব্যাংক ব্যবসা করছে, এর জন্য ব্যাংক আমাকে কিছু পরিমাণ সুদ দিবে। এখন আসো, দেখা যাচ্ছে তাহলে এটা সঞ্চয় হিসাব, এটার নাম হচ্ছে সঞ্চয় হিসাব। এখন আসো স্থায়ী হিসাব। স্থায়ী হিসাব যখন আমি আমার কিছু অ্যামাউন্ট, ধরো 4 লাখ হোক, 5 লাখ হোক, 10 লাখ হোক, আমি
অনেকটা টাইমের জন্য, ধরো 5 বছর 10 বছর এরকম অনেকটা টাইমের জন্য আমি এই স্থায়ী হিসাবে টাকাটা রেখে দিচ্ছি। আর আমার বিশেষ যদি প্রয়োজন না হয় আমি এটা ভাঙবো না, আমার ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছি। তখন ব্যাংক কি করলো, এই হিসাবে আমাকে সুদ দেবে, এই সুদের পরিমাণটা একটু বেশি হবে সঞ্চয় সুদের চেয়ে। তাহলে তোমরা বুঝতে পেরেছো এটা কি হচ্ছে। তাহলে আমি আমার আমানতটা 3 নামে রাখতে পারি, একটা হচ্ছে চলতি হিসাব, আর একটা হচ্ছে সঞ্চয় হিসাব, আর একটা হচ্ছে স্থায়ী হিসাব। চলতি হিসাবে আমি সুদ পাই না, সঞ্চয় হিসাবে আমি সুদ পাবো, স্থায়ী হিসাবেও আমি সুদ পাবো। এখন দেখো, এই তো আমার টাকা পয়সা সব চলে আসলো, মানে শুধু আমার না, দেশের জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় নিয়ে এই হিসাব করা হলো এই পর্যন্ত। এখন ব্যাংক কি করলো, এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলোকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলোকে একসাথে করবে, একসাথে করে সেগুলা দিয়ে একটা মূলধন গঠন করবে। এই হয়ে গেল ব্যাংকের মূলধন গঠন। এখন ব্যাংকের মূলধন গঠন হয়ে গেল, এখন ব্যাংক পরিকল্পনা করবে, এখন এই মূলধন থেকে সে কতটা কি করবে, কতটুকু ঋণ দিবে, কতটুকু কোন খাতে বিনিয়োগ করবে। এই দেখো আমার মূলধন গঠন হয়ে যাচ্ছে। এখন মূলধন থেকে ব্যাংক করবে কি, ঋণ গ্রহীতা। ধরো আমি আমানতকারী, আমি বলেছিলাম যে আমার নাম দুইটা ব্যাংকে, এক হচ্ছে আমি আমানতকারী, আর এক হচ্ছে এই দেখো আমি আবার ঋণ গ্রহীতা। আমি টাকা রাখছি, আবার ধরো আমার প্রয়োজন হচ্ছে আমি একটা বাড়ি কিনবো, বা আমি একটা ফ্যাক্টরি করব, বা যে কোনো প্রয়োজনে আমার টাকা দরকার, আমার কাছে টাকা নেই, কিছু পরিমাণ টাকা আছে আর কিছু টাকা আমার দরকার। তখন আমি কার কাছে ধার চাইবো, কেউ তো আমাকে টাকা নাও দিতে পারে। তখন আমি ব্যাংকে যাব, ব্যাংকে যেয়ে আমি কাগজপত্র সাবমিট করে, ব্যাংক যদি আমাকে পছন্দ করে আমার কাগজপত্র সব ডকুমেন্টস দেখে, তখন ব্যাংক আমাকে টাকা দিবে, তখন টাকা ধার দিবে, তখন আমি ব্যাংকের কাছে হয়ে যাব ঋণ গ্রহীতা। কিন্তু ব্যাংক যে আমাকে টাকা দিবে কেন, ব্যাংকের স্বার্থ কি, ব্যাংকের একটা স্বার্থ আছে, কারণ আমি তার বিনিময়ে ব্যাংকে কিছু পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ একটা সুদ দিব, এই জন্য ব্যাংক আমাকে টাকা দিব। এখন আমি যে ব্যাংক থেকে টাকা নিব, এখন আমি তো ব্যাংকের টাকা নিয়ে চলেও যেতে পারি অন্য কোনো জায়গায়, আমি ব্যাংকের সুদও দিব না, ব্যাংকের যে টাকাটা নিলাম সেটাও দিব না। সেই জন্য ব্যাংক কি করবে জানো, আমার টাকা দেওয়ার আগে আমার যদি কোনো সম্পদ থাকে বা প্রপার্টি থাকে, সেটা জামানত হিসাবে ব্যাংকের কাছে আমার জমা রাখতে হবে, তার বিনিময়ে ব্যাংক আমাকে টাকা ধার দিবে। আর জামানত রাখার মতো যদি আমার কোনো সম্পদ না থাকে, তাহলে ব্যাংক আমাকে ঋণ দেবে না। তারপরে আমি তো সুদ দিব, কারণ আমার সম্পদ আছে, তাই আমি তো আমার সম্পদ ছেড়ে তো আমি চলে যাব না, তাহলে সুদ সহ আসলে একসময় আমি তাকে দিয়ে দিব। তাহলে ঋণ গ্রহীতাকে ঋণ দিল। আবার ব্যাংক কি করে, শুধু ঋণই দেয় না, বিভিন্ন প্রকার শিল্প বা বাণিজ্য বা বিভিন্ন প্রকার প্রতিষ্ঠান আছে, বা যে কোনো একটা ব্যাংক থেকে বা যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে কি করে, আবার বিনিয়োগ করে। বিনিয়োগটা কিভাবে করে জানো, শেয়ার ক্রয় করে, বন্ড ক্রয় করে, সিকিউরিটি ক্রয়, সরকারি যে সিকিউরিটি গুলো আছে এগুলা ক্রয় করে। এর বিনিময়ে যেমন শেয়ার ক্রয় করে ব্যাংক কি করছে, শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলো থেকে লভ্যাংশ পাচ্ছে, আবার ঋণপত্র ক্রয় করে কি হচ্ছে, সুদ পাচ্ছে। ঠিক আছে, তাহলে ব্যাংক কি করছে, মূলধন দিয়ে এই ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করছে, আবার শিল্প ও বাণিজ্যে বিনিয়োগও করছে। এইভাবে করে চক্রাকারে দেখো কি করছে, ব্যাংকের মুনাফা। আমানতকারীকে সুদ প্রদান করলো, কি প্রদান করলো, আমানতকারীকে সুদ প্রদান করলো, আর ঋণ গ্রহীতার কাছ থেকে কি পেল, সুদ পেল। আবার শিল্প বাণিজ্যে যে বিনিয়োগ করলো সেখান থেকে লভ্যাংশ বা সুদ পেল। এই দুইটার ব্যবধানই হচ্ছে মুনাফা, এই দুইটা ব্যবধান মুনাফা। ধরো আমানতকারীকে তোমার আমানতকারীকে কি ঋণ গ্রহীতার কাছ থেকে 6% সুদ নিল, আর আমানতকারীকে 3% সুদ দিল, তাহলে থাকে কত বলো তো দেখি, 3%। 3% হচ্ছে ব্যাংকের মুনাফা। এই মুনাফা থেকে তার আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো তো তাকে মেটাতেই হবে, সেগুলো মেটানোর পরে যা কিছু অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে ব্যাংকের মুনাফা বলো, আয় বলো, লাভ বলো। এভাবে একটা ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠিত হয়। তাহলে তোমরা ব্যাপারটা বুঝেছো? তাহলে ব্যাংক অবশ্যই একটা আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকের একজন আমানতকারী থাকবে,
ঋণ গ্রহীতা থাকবে, ব্যাংক মূলধন গঠন করবে, আমাদের টাকা পয়সা দিয়েই মূলধন গঠন করবে, সেই টাকা দিয়েই ব্যাংক ব্যবসা করবে। তার মানে জনগণের টাকা ছাড়া ব্যাংক ব্যবসা কখনো পরিচালিত হতে পারে না। তাহলে আসো আমরা নিশ্চয়ই কিছু বুঝতে, আর মুনাফাটা আমরা কিভাবে, এই এত কিছু করার পরে ব্যাংকের মুনাফাটা হলো। আর তারপরে কি হলো, আমানতকারী আর ঋণ গ্রহীতার পক্ষ থেকে তো সে অনেক কাজই করবে। ধরো আমি যদি বলি কারো কাছ থেকে বাড়ি ভাড়া তুলতে হবে, ব্যাংক নির্দিষ্ট একটা কমিশনের বিনিময়ে বাড়ি ভাড়া তুলতে পারে, আবার আমদানি রপ্তানির ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতে পারে। কিন্তু সর্বক্ষেত্রে কি করতে হবে জানো, ব্যাংক একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন বা ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হবে। আর তাহলে আমাদের ব্যাংকের এই দুই পক্ষ নিয়েই সার্বিক কাজকর্ম হয়ে থাকে, ঋণ গ্রহীতা, আমানতকারী বা যে কোনো শিল্প বাণিজ্য, এই হচ্ছে ব্যাংকের কাজ। এদেরকে নিয়েই ব্যাংকের উদ্দেশ্য, এদেরকে নিয়ে ব্যাংকের কার্যাবলী, সবকিছুই এই দুই তিনটা পক্ষ নিয়ে ব্যাংকের কাজ। যারা যত বেশি সেবা, যেই ব্যাংক সেবা দিতে পারবে সেই ব্যাংক তত বেশি লাভবান হবে, সেই ব্যাংক তত বেশি মুনাফা অর্জন করবে এবং সেই ব্যাংক তত বেশি সুনাম অর্জন করতে পারবে। তাহলে আসো আমরা পরবর্তীতে আমরা যাব, এটা আমরা মুছে ফেলি। তাহলে এসো আমরা আবার একটু বোর্ডে যাই। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, আমি ব্যাংক বলেছি, ব্যাংক আর বাণিজ্যিক ব্যাংক একই কথা। ব্যাংক যে কাজ করে বাণিজ্যিক ব্যাংকও সে একই কাজ করে। তাহলে আসো তাহলে আমরা দেখি এখন বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যাবলী। কি কি উদ্দেশ্য নিয়ে কাজ করে? মুনাফা অর্জন, আমি স্ট্রাকচারে বুঝিয়েছি, একটা কাঠামো দিয়েছিলাম, বুঝিয়েছি যে মুনাফা অর্জন কিভাবে করে। আমানতকারীকে সুদ প্রদান করে আর ঋণ গ্রহীতার কাছ থেকে সুদ প্রাপ্ত হয়, এই দুইটার পার্থক্য হচ্ছে মুনাফা অর্জন। তাহলে বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। তারপর মূলধন গঠন, মূলধন গঠন কিভাবে করে সেটাও আমি বুঝিয়েছি। আমানতকারীদের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমানতের হিসাবে রেখে সেগুলা একত্রিত করে মূলধন গঠন করে। তারপরে 3 নম্বর, এটা একটা উদ্দেশ্য, বিনিময় মাধ্যম। অনেক সময় অনেকগুলা টাকা নিয়ে চলাফেরা করাটা খুব রিস্ক ব্যাপার হয়ে যায়, সেই ক্ষেত্রে বিনিময়ের অনেকগুলো মাধ্যম সৃষ্টি করে, যেমন চেক, হুন্ডি, বিনিময় বিল ইত্যাদি। তারপরে জনকল্যাণ, এভাবে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে ব্যাংক জনকল্যাণমূলক কাজ করে থাকে। তারপরে ঋণ নিয়ন্ত্রণ সহযোগিতা, বাণিজ্যিক ব্যাংক পরোক্ষভাবে কেন্দ্রীয় ব্যাংকে ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা করে, কখনো ঋণ বাজারে সরবরাহ করে এই সকল ঋণ নিয়ন্ত্রণে বা কেন্দ্রীয় ব্যাংকে সহযোগিতা করে থাকে। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সহযোগিতা, কেন্দ্রীয় ব্যাংক যে কয়টা পরিকল্পনা গ্রহণ করে বা প্রণয়ন করে সেগুলোর ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। বাণিজ্যিক ব্যাংক এককভাবে কোনো পরিকল্পনা প্রণয়ন করতে পারে না, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে সহযোগিতা করে থাকে। তারপর সম্পদের সুষম বন্টন, অর্থনৈতিক সমস্ত যে খাতগুলা আছে যেগুলা দিয়ে বা একটা দেশ পরিচালিত হয়, সেই খাতে সমস্ত ক্ষেত্রে সম্পদের সুষম বন্টন করে থাকে, এখানে কোনো বৈষম্য করে না। কর্মসংস্থান সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি কিভাবে করে বাণিজ্যিক ব্যাংক জানো? সেটা হচ্ছে যে বিভিন্ন খাতে বাণিজ্যিক ব্যাংক ঋণ সরবরাহ করে থাকে, সেই ঋণ দিয়ে দেশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিচালিত হয় বা শিল্প প্রতিষ্ঠান গঠিত হয়, আর সেখান থেকে বিভিন্ন কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং বেকার সমস্যা দূর হয়ে যায়। তারপর ঋণ ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস করে, বাণিজ্যিক ব্যাংকে যে কোনো শ্রেণীর মানুষ টাকা জমা দিতে পারে, ঋণ পেতে পারে, এখানে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ থাকে না, যে কোনো লোক এখানে যে হিসাব খুলতে পারে, ঋণ নিতে পারে। তারপরে সঞ্চয় প্রবণতা সৃষ্টি, বাণিজ্যিক ব্যাংক কিভাবে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করে? জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র টাকাকে বা সঞ্চয়কে আমানতের মাধ্যমে গ্রহণ করে এবং নির্দিষ্ট পরিমাণের কিছু সুদ প্রদান করে, এতে করে লোকজন কি হয় জানো, সঞ্চয় উদ্বুদ্ধ হয়, তাদের টাকা পয়সা ব্যাংকে রাখতে আগ্রহী হয়ে থাকে। নিরাপত্তা, টাকা পয়সার পাশাপাশি যেমন টাকা পয়সা একটা ব্যাংক নিরাপত্তা দিচ্ছে, সেরকম করে আমাদের যে মূল্যবান গহনা আছে, তারপরে গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে, সেগুলো ব্যাংকে আমরা লকার ভাড়া করে রাখতে পারি, এতে করে আমাদের জিনিসগুলো নিরাপদে থাকে এবং আমরা নিরাপদে থাকতে পারি। অর্থনৈতিক স্থিতিশীলতা,
একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রাখার জন্য অনেক সময় ঋণ সংকোচন করতে হয়, আবার ঋণ সম্প্রচার করতে হয়। এই ক্ষেত্রে ঋণ কখনো বাজারে কম দিতে হয়, আবার ঋণের মাত্রা বাড়িয়ে দিতে হয়, তাহলে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। এই ক্ষেত্রেও পরোক্ষভাবে হলো কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য সহযোগিতা করে থাকে। জীবনযাত্রার মান উন্নয়ন, সার্বিকভাবে যখন বাণিজ্যিক ব্যাংক ঋণ সরবরাহ করছে বা সার্বিক অর্থনৈতিক উন্নয়ন করছে, সেই পাশাপাশি আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, আমরা বিভিন্ন ধরনের ব্যাংক থেকে সুযোগ সুবিধা পাচ্ছি, আমরা ক্রেডিট কার্ড পাচ্ছি, তার বিনিময়ে আমরা বাকিতে পণ্য ক্রয় করতে পারছি। এভাবে আমাদের সার্বিকভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। তাহলে এসো আমরা পরবর্তীতে চলে যাব। আমরা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যাবলী জানলাম, এখন এসো তাহলে দেখি বাণিজ্য ব্যাংক কি কাজ করে থাকে। বাণিজ্য ব্যাংকের কার্যাবলীগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো দেখা যাচ্ছে বাণিজ্য ব্যাংকের কার্যাবলী। বাণিজ্য ব্যাংকের কাজ দুই ধরনের। এক হচ্ছে প্রধান কার্যাবলী, মানে এটা অবশ্যই করণীয়, এটা করতেই হবে, এটা বাণিজ্যিক প্রধান কার্যাবলী। তাহলে প্রধান কার্যাবলীর মধ্যে হচ্ছে আমানত গ্রহণ ও সুদ প্রদান। আমি আগেই বলেছিলাম জনগণের নিকট থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলোকে একসাথে করে এটা হচ্ছে বিভিন্ন হিসাবে আমানত রাখা, এটা হচ্ছে আমানত গ্রহণ করে, তারপরে তার বিনিময়ে আমানতকারীকে সুদ প্রদান করে। তারপরে দুই, মূলধন গঠন। মূলধন গঠন ওই আমানতকারীর আমানতের টাকা দিয়েই মূলধন গঠন করে। তিন নম্বর, ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণ। ঋণ মঞ্জুর সুদ গ্রহণ, এই মূলধনের টাকা থেকে ঋণ প্রদান করা হচ্ছে ঋণ গ্রহীতাকে, এবং তার বিনিময়ে ঋণ গ্রহীতা ব্যাংককে সুদ প্রদান করছে। 4 নম্বর, ঋণ আমানত সৃষ্টি। এটা একটু গুরুত্বপূর্ণ আছে, বোঝার একটু ব্যাপার আছে। ঋণ আমানত সৃষ্টিটা যখন ঋণ গ্রহীতাকে একটা ব্যাংক ঋণ প্রদান করে, তখন ঋণ গ্রহীতাকে ওই ব্যাংকে যদি ঋণ গ্রহীতার কোনো হিসাব না থাকে, তখন একটা হিসাব, অ্যাকাউন্টের নাম তোমরা অবশ্যই শুনেছে, অ্যাকাউন্ট করা ব্যাংকে, সে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যাংক তখন ঋণ গ্রহীতাকে টাকা হাতে না দিয়ে তার ওই হিসাবে টাকাটা জমা দিবে। তখন ঋণ গ্রহীতা তার প্রয়োজন মতো অল্প অল্প করে টাকাটা সে তুলে নিবে, আর বাকি টাকাটা জমানো তার হিসাবে জমা থাকবে। এটাই হচ্ছে ঋণ আমানত সৃষ্টি। তাহলে এসো বিনিময় মাধ্যম সৃষ্টি। 5 নম্বর, বিনিময় মাধ্যম কি? অনেক সময় নগদ টাকা পয়সা নিয়ে চলাচল করাটা, বেশি অ্যামাউন্টের যখন টাকা হয়, এটা আমাদের একটু রিস্ক হয়ে দাঁড়ায়। তখন বিনিময়ের মাধ্যম হিসাবে নোট ইস্যু করে থাকে, চেক, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রত্যয়পত্র, যা আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে বিভিন্ন ধরনের বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে। 6 নম্বরে এসো নোট ইস্যু। নোট ইস্যু আর বিনিময়ের মাধ্যমের সাথে অনেকটা মিল আছে। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার প্রচলন করে, কিন্তু বাণিজ্যিক ব্যাংক কিন্তু মুদ্রার প্রচলন করে না। কেন্দ্রীয় ব্যাংকে মুদ্রা প্রচলনে সার্বিকভাবে সহযোগিতা করে থাকে। যেমন ধরো কোনো একটা ব্যাংকে আমার 1 লক্ষ টাকা জমা আছে, এখন আমি কি করলাম, আমি একটা ল্যাপটপ ক্রয় করলাম, সেখান থেকে আমি নগদে টাকা প্রদান না করে আমি একটা চেক প্রদান করলাম। হ্যাঁ, চেকটা প্রদান করা, ওটাই হচ্ছে নোট ইস্যু করা, মানে চেকের মাধ্যমে আমি টাকাটা প্রদান করে দিলাম, এটাই হচ্ছে নোট ইস্যু। এখন এসো আমরা দেখি 7, আমদানি রপ্তানিতে সাহায্য কিভাবে করে। আমদানি রপ্তানিতে সাহায্য বাণিজ্যিক ব্যাংক আমদানিকারকের পক্ষে দেশি মুদ্রাকে বৈদেশিক মুদ্রায় রূপান্তর করে। মানে দেশীয় মুদ্রা দিয়ে তো আর আমদানি করা যাবে না, বিদেশে যখন কোনো কিছু আমদানি করতে হয় বৈদেশিক মুদ্রা রূপান্তর করে বিদেশি টাকায় রূপান্তর করতে হবে। আবার রপ্তানিকারকের পক্ষে, মানে বাহির দেশ থেকে যেটা আমাদের দেশে আসবে, তার পক্ষে বৈদেশিক মুদ্রাটা করতে হবে দেশীয় মুদ্রায় রূপান্তর করতে হবে। এটা বাণিজ্যিক ব্যাংক করে থাকে। আরেকটা কাজ করে থাকে, অনেক সময় আমদানিকারক যদি বাহির দেশ থেকে কোনো একটা প্রোডাক্ট আনতে চায়, তখন রপ্তানিকারক তার নিরাপত্তা চায় যে সে টাকা আগে প্রদান করবে কি করবে না, তখন বাণিজ্যিক ব্যাংক একটা প্রত্যয়পত্র ইস্যু করবে। এটার আরেকটি নাম হচ্ছে লেটার অফ ক্রেডিট, সংক্ষেপে এলসি বলা হয়ে থাকে। সেই প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক অগ্রিম তাকে অর্থ প্রদান করে দিবে রপ্তানিকারককে। তাহলে এটাই হচ্ছে আমদানি রপ্তানিতে বাণিজ্যিক ব্যাংকের সাহায্য সহযোগিতা। সরকারি কোষাগার হিসাবে কাজ করে।
সরকারের যাবতীয় যে গুরুত্বপূর্ণ টাকা পয়সা বলো, যে কোনো কিছু বলো, তার সমস্ত কিছু কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকে। তাহলে এই ক্ষেত্রেও সরকারি কোষাগার বা অন্য কোনো ব্যাংকে এই ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে থাকে। এই ক্ষেত্রেও কোষাগার হিসেবে ব্যাংক কাজ করে থাকে। বিনিময় বিল ভাঙানো, অনেক সময় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাৎক্ষণিক টাকার প্রয়োজন হয়। সেক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণর আগে দেখা যাচ্ছে ব্যাংকে গিয়ে বিনিময় বিলগুলো বাট্টার মাধ্যমে, ব্যাংক তো বিনিময় বিল ভাঙাবে কিছু মানে পার্সেন্টেজ বা বাট্টাকরণের মাধ্যমে বিনিময় বিল ভাঙিয়ে ব্যবসা বাণিজ্যে সহযোগিতা করে থাকে। এই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী। এই থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বাণিজ্যিক ব্যাংক কি কি প্রধান প্রধান কাজগুলো করে থাকে। তাহলে আসো আমরা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীর মধ্যে আরেকটা কার্যাবলী আছে বিশেষ ও অন্যান্য কার্যাবলী। প্রধান কার্যাবলীর পরে এটা মূলধন বিনিয়োগ। মূলধন গঠন থেকে প্রথমে ঋণ সরবরাহ করা হচ্ছে, আবার যা আছে তা মূলধন বিনিয়োগ করা হচ্ছে। আমি আগেই বলেছিলাম শেয়ার বন্ড, বিভিন্ন কোম্পানি থেকে শেয়ার বন্ড ডিবেঞ্চার এগুলো ক্রয় করে বিনিয়োগ করে থাকে। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা। একটি দেশের বিভিন্ন খাত থাকে, পরিবহন, যোগাযোগ, শিক্ষা, এই সকল ক্ষেত্রেও বাণিজ্যিক ব্যাংক ঋণ সরবরাহ করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নকে সচল করছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অর্থ স্থানান্তর, মক্কেলের অনুরোধে কি করছে জানো, বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যমে অর্থ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে দিচ্ছে। তার মানে এখানে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে না, এই কাজটা ব্যাংকই টাকাটা প্রদান করে দিচ্ছে। অর্থের নিরাপত্তা প্রদান, আমরা ব্যাংকে টাকা জমা রাখি নিরাপত্তার জন্য, আর এই ব্যাংক আমাদের অর্থে নিরাপত্তা দিচ্ছে। শুধু অর্থে নিরাপত্তা না, আমাদের গুরুত্বপূর্ণ গহনা, আমার কাগজপত্র, আমাদের গহনা, এরকম অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যা আমরা ব্যাংকে রেখে নিরাপদে রাখতে পারছি। 5 নম্বরটা পরামর্শ দান। অনেক সময় মক্কেলের অনুরোধে ব্যাংক বিভিন্ন ধরনের ব্যবসায়িক পরামর্শ প্রদান করে, আবার মক্কেলের হয়ে সে বাড়ি ভাড়া গ্রহণ করছে বা বাড়ি ভাড়া সংগ্রহ করছে। তারপরে 6 নম্বর কর্মসংস্থান। একটি দেশে বাণিজ্যিক ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিভিন্ন খাতে ঋণ সরবরাহ করা, আর সেই খাতগুলো শ্রমনির্ভর যদি হয়ে থাকে, সেই খাতগুলোতে বেশি বেশি ঋণ সরবরাহ করে থাকে, এর ফলে ওই কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। 7 নম্বর ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে থাকে, আর বাণিজ্যিক ব্যাংক বাজারে ঋণ নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংকে সাহায্য সহযোগিতা করে। কিভাবে জানো, কখনো ঋণ সরবরাহ করে, আবার ঋণ সম্প্রসারণের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে, আবার ঋণ সংকোচনও করে দিচ্ছে। এভাবে বাণিজ্যিক ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। কৃষি উন্নয়ন। কৃষি উন্নয়নের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক কখনো কৃষকদের ঋণ প্রদান করছে, কখনো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা করছে, কখনো কৃষকদের বিভিন্নভাবে সেবা প্রদান করছে। এভাবে কৃষি উন্নয়নে সাহায্য সহযোগিতা করছে। 9 নম্বর হচ্ছে শিল্পায়ন। শিল্পায়ন বিভিন্ন শিল্প ও ব্যবসা বাণিজ্যে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে ব্যাংক সাহায্য করছে। 10 নম্বর হচ্ছে আঞ্চলিক উন্নয়ন। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের শাখা, একটা ব্যাংকের বিভিন্ন শাখা স্থাপন করে আঞ্চলিকভাবে সাহায্য সহযোগিতা করছে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করছে। তাহলে এই যে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে বাণিজ্যিক ব্যাংকের 2 ধরনের কার্যাবলীর মধ্যে আবার এখানে আরো কিছু পয়েন্টস আছে যা আমরা আলোচনা করলাম। তাহলে আমরা এই থেকে বুঝতে পারছি যে বাণিজ্যিক ব্যাংকে বলতে আমরা কি বুঝি, বা বাণিজ্যিক ব্যাংক কাকে বলে। কি পারবে না নাকি আমি একটু সাহায্য করব? আসো তাহলে দেখি। ব্যাংক, আমি এর আগের নবম অধ্যায়ে আমি বুঝিয়েছিলাম যে ব্যাংক কি বা ব্যাংক কাকে বলে। বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞাটা ঠিক একই রকম, তারপর আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার বলে দিচ্ছি। ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান যা আমানতকারীর নিকট থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলোকে বিভিন্ন আমানতি হিসাবের মাধ্যমে সংগ্রহ করে এবং সেগুলো দ্বারা মূলধন গঠন করে ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করে এবং ঋণ গ্রহীতার কাছ থেকে সুদ প্রাপ্ত হয়, এবং যখন আমানতকারী যখন ইচ্ছা তখন টাকা চাইলে তাকে চাহিদা মাত্র টাকা প্রদান করে। এটাই হচ্ছে একটি ব্যাংক।
আর এইটাই ব্যাংকের কার্যাবলী। আর আমি যা যা আলোচনা করলাম সবকিছু একটা আমানতকারী বা ঋণ গ্রহীতাকে নিয়েই সমস্ত কার্যাবলী বা সমস্ত উদ্দেশ্য ব্যাংকের সম্পাদন করে থাকে। এভাবে একটা ব্যাংকিং কার্যাবলী পরিচালিত হয়। সকলে ভালো থেকো। ধন্যবাদ।